রাজধানী সহ দক্ষিণাঞ্চলে তীব্র গ্যাস সংকট, শিল্প উৎপাদন ব্যাহত, জ্বলছে না চুলা। টাঙ্গাইলের পাইপলাইনে ফাটল, উত্তরবঙ্গে সরবরাহ ব্যাহত। সমস্যা সমাধানে মালয়েশিয়ার সহযোগিতা চাইল ঢাকা। জ্বালানি নিরাপত্তা নিশ্চিত না হলে শিল্পে মিলবে না গ্যাস, জানালেন তথ্য উপদেষ্টা। হাসিনা সরকারের সময়ে অনুসন্ধান, উত্তোলন ও পরিকল্পনার অভাবে সংকট, বললেন অর্থ উপদেষ্টা। রাজধানীর মিরপুরে টিসিবির পণ্য নেওয়ার সময় কলেজের সীমানা প্রাচীর ধসে নারীসহ 2 জন নিহত, আহত অন্তত 6। দক্ষিণ আফ্রিকার কুইন্সটাউনে সুপার শপে আগুনে ঘুমন্ত 6 বাংলাদেশের মৃত্যু। নারায়ণগঞ্জে নিহতদের গ্রামের বাড়িতে মাতম। রাষ্ট্রপতি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত হয়নি, জানালেন সিইসি। ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠক, চিঠি পেলে সাতক্ষীরার এমপির বিষয়ে ব্যবস্থা। বঙ্গভবনে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির প্রথম অফিস। 3 দশকেও পূর্বাঞ্চলে কাঙ্ক্ষিত উন্নয়ন নেই। 21,000 প্লটের বিপরীতে মাত্র 3 শতাধিক স্থাপনা নির্মাণ। উত্তর সিটিতে যুক্ত হওয়ায় ঢেলে সাজানোর উদ্যোগ। স্বাগত এখন সন্ধ্যায়। পুরো আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমরা দুজন, আমি ইশতিয়াক আহমেদ এবং আমি সুলতানা স্বর্ণা। রাজধানী জুড়ে চরম আকার ধারণ করেছে গ্যাস সংকট। গত 2 সপ্তাহ ধরে মিরপুর, মোহাম্মদপুর, রামপুরা ও বাড্ডাসহ অধিকাংশ এলাকায় মিলছে না লাইনের গ্যাস। যাওয়া ভোরের দিকে সামান্য সময়ের জন্য আসছে, তা চাহিদার তুলনায় অপ্রতুল। বিকল্প হিসেবে হোটেল, রেস্তোরাঁর ওপর নির্ভরতা বেড়েছে। অন্যদিকে লাইনে চাপ না থাকায় ফিলিং স্টেশনগুলোতে তৈরি হচ্ছে দীর্ঘ যানজট, যা প্রভাব ফেলছে বিদ্যুৎ উৎপাদনেও। ঢাকার গ্যাস সংকট নিয়ে আরও জানাচ্ছেন আতিক মেজবাহ লগ্ন। বারবার চেষ্টা করেও জ্বালানো যাচ্ছে না চুলা। কয়েকদিন ধরে নেই লাইনের গ্যাস। মধ্যরাতে ঘণ্টাখানেকের জন্য এলেও রান্না শেষের আগেই নিভে যাচ্ছে চুলা। এমন পরিস্থিতিতে স্বাভাবিক জীবনেও দেখা দিয়েছে অচল অবস্থা। রাজধানীর বেশিরভাগ এলাকায় চেনা চিত্র এটি। প্রায় 2 সপ্তাহ ধরে গ্যাসের চাপ কমতে কমতে এখন প্রায় শূন্য। মিরপুর, মোহাম্মদপুর, পুরান ঢাকা, রামপুরা ও বাড্ডা সহ অনেক এলাকায় গ্যাসের অপেক্ষা দীর্ঘ থেকে দীর্ঘতর। এমন পরিস্থিতিতে খাবার প্রস্তুত করা নিয়ে রীতিমতো হিমশিম খাচ্ছেন গৃহিণীরা। এমনিতেই গ্যাস থাকে না, আর রাত 3টা কি 4টা বাজে আসে, আবার 5টা বাজে চলে যায়। গ্যাস যদিও আসে চলে যায়, থাকে না, মানে রান্না করাই যায় না। আমাদের দক্ষিণ পাড়া জিলপাড় হইতে পুরো মেন সড়ক কোনো গ্যাস নাই। এদিকে বাসায় রান্না বন্ধ থাকায় নগরবাসী ভিড় করছেন হোটেল, রেস্তোরাঁয়। তবে সেখানেও বাড়তি চাপ। ব্যবসায়ীরা বলছেন এলপিজি সিলিন্ডারের উচ্চ মূল্য আর সরবরাহ অনিশ্চয়তায় বেড়েছে খরচ। সব দ্রব্যমূল্যের রেট অনেক বেশি। গ্যাসটা তো এত মানে ওই রেটে গ্যাস নিয়ে চালা সম্ভব না। মানে এইভাবে চললে ব্যবসা চালা যাবে না। সরবরাহ না থাকায় রাজধানীর অনেক ফিলিং স্টেশন বন্ধ, আর যেগুলো চালু তাতেও লম্বা লাইন। ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়েও পর্যাপ্ত জ্বালানি না পাওয়ার অভিযোগ চালকদের। এখানে এই যে প্রায় 3.5 ঘন্টার মতন বসে মানে 200 টাকা গ্যাস পাইছি। প্রত্যেক পাম্পে 4 ঘন্টা, 3 ঘন্টা, 3.5 ঘন্টা এরকম লাগে। লাইনে গ্যাসের চাপ অর্ধেকে নেমে আসায় গাড়িতে গ্যাস ভরতে স্বাভাবিক সময়ের চেয়ে বেশি সময় লাগছে বলে দাবি স্টেশন কর্তৃপক্ষের। আগে আমাদের 220 প্রেসার থাকতো, গাড়িটা অতি দ্রুত কাটতো, গাড়িতে এসে গ্যাস নিত 600 টাকার, আর এখন প্রেসার মাত্র 100। গ্যাসের চাপ কম থাকার জন্য অনেক সময় লাগতেছে, গাড়িতে গ্যাস ঢুকছে না। গ্যাস উৎপাদনের প্রভাব পড়েছে বিদ্যুৎ উৎপাদনেও। অনেক এলাকায় লোডশেডিং বেড়েছে বলে অভিযোগ বাসিন্দাদের। জ্বালানি সরবরাহ স্বাভাবিক না হলে পরিস্থিতি আরও খারাপ হওয়ার আশঙ্কা সংশ্লিষ্টদের। আতিক মেজবাহ লগ্ন, এখন ঢাকা। চট্টগ্রামে তীব্র গ্যাস সংকট মোকাবেলায় শিল্প কারখানা ও গ্যাস চালিত বিদ্যুৎ কেন্দ্রে গ্যাসের চাপ কমিয়ে দিয়েছে কর্ণফুলী গ্যাস কর্তৃপক্ষ। ফলে শিল্প, পরিবহন ও আবাসিক সব খাতেই বেড়েছে দুর্ভোগ। উৎপাদন ব্যয় এবং সময় মতো পণ্য সরবরাহ করতে না পেরে আর্থিক ক্ষতির মুখে পড়ছেন উদ্যোক্তারা।
বিস্তারিত হাজেরা শিউলির প্রতিবেদনে। চট্টগ্রামে গ্যাস সরবরাহ পুরোপুরি মহেশখালীতে স্থাপিত দুটি এলএনজি টার্মিনালের উপর নির্ভরশীল। বাণিজ্যিক রাজধানী বলা হলেও চট্টগ্রাম কখনো চাহিদা অনুযায়ী গ্যাস পায় না। কখনো বিদ্যুৎ কেন্দ্র, কখনো সার কারখানা বন্ধ রেখে পরিস্থিতি সামাল দেয় কর্ণফুলী গ্যাস বিতরণ কর্তৃপক্ষ। গত মঙ্গলবার যুক্তরাষ্ট্রের এক্সিলারেট এনার্জি পরিচালিত এলএনজি টার্মিনালটি অগ্নি দুর্ঘটনায় বন্ধ হয়ে গেলে সরবরাহ কমে যাওয়ায় সংকট আরও বেড়েছে। পরিস্থিতি সামাল দিতে শিল্প ও গ্যাস চালিত বিদ্যুৎ কেন্দ্রে গ্যাসের চাপ কমিয়ে দিয়েছে কর্তৃপক্ষ। এতে বিভিন্ন ভারী শিল্প কারখানা, বস্ত্র ও সুতা কারখানার ডাইং ও ওয়াশিং প্লান্টে উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। দুপুর 12টার পর থেকে কমতে থাকে চাপ। তখন বয়লার সহ বিভিন্ন মেশিন বন্ধ হয়ে যাওয়ায় নষ্ট হচ্ছে কাঁচামাল ও মেশিন। এতে ক্রেতাকে প্রতিশ্রুতি অনুযায়ী কাপড় সহ অন্যান্য পণ্য সরবরাহ সম্ভব হচ্ছে না। ফলে বাড়ছে উৎপাদন ব্যয় ও প্রতিষ্ঠানের আর্থিক ক্ষতি। গ্যাসের প্রেশার মিনিমাম একটা প্রেশারে বয়লার অথবা এর সাথে যে ফিনিশিং মেশিনগুলো এগুলো পরিচালিত হয়। তো মেশিনের যখন বন্ধ হয়ে যায় কার্যক্রমটা, আপনি জানেন যে ডাইং মেশিনগুলো একটা কন্টিনিউয়াস প্রসেসে হয় এবং কন্টিনিউয়াস প্রসেসে কোনো একটা জায়গায় যদি ব্রেকআপ হয় টোটাল ফেব্রিক্সটাই ড্যামেজ হয়ে যায়। ইয়ার এবং গ্যাসের মিক্সচার ছাড়া তো স্টিম উৎপাদন সম্ভব না। তো যখন ইয়ার এবং গ্যাসের মিক্সচারটা প্রপারলি পাইতেছি না, তখন আমি স্টিম উৎপাদন করতে পারতেছি না। এখন স্টিম যখন প্রপারলি উৎপাদন করতে পারতেছি, তখন আমার বয়লারেরও ক্ষতি হচ্ছে। গ্যাসের চাপ না থাকায় বন্ধ আছে নগরীর অনেক সিএনজি রিফুয়েলিং পাম্প। যেসব পাম্পে গ্যাস আছে সেখানেও চাপ কম। ফলে গ্যাসের জন্য ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়াতে হওয়ায় কমেছে চালকদের আয়। আর যে পাম্প খোলা থাকে আমাদের 100-150 গাড়ির পিছে লাইন। এই ঘন্টার পরে ঘন্টা গ্যাস নিয়ে কোম্পানির ইনকাম দিতে হয়, 1000 টাকা নিজে ভাড়া মতো নিজের খরচা নিয়ে বহুত কষ্টে আছি। গ্যাস নেটওয়ার্কের শেষ প্রান্তে থাকা আবাসিক গ্রাহকরাও পড়েছেন দুর্ভোগে। অনেক এলাকায় সকাল থেকে গ্যাস চলে যাওয়ায় জ্বলছে না রান্নার চুলা। বিকল্প উপায়ে রান্না সারছেন গৃহিণীরা। সকালবেলা যে একটা বাচ্চারা স্কুলে যাবে, অফিসে যাবে, ওই সময় গ্যাসটা থাকে না, তখন নাস্তাগুলো রেডি করতে আমার একটু অনেক কষ্ট হয়। সংকটের বিষয়ে ক্যামেরায় কথা বলতে অপারগতা প্রকাশ করেছেন কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন লিমিটেডের কর্মকর্তারা। জানান 270 মিলিয়ন ঘনফুট গ্যাস চাহিদার বিপরীতে বর্তমানে পাওয়া যাচ্ছে 230 মিলিয়ন ঘনফুট গ্যাস। আগামী সপ্তাহ থেকে সরবরাহ বাড়লে সংকট কাটবে বলে প্রত্যাশা কর্তৃপক্ষের। হাজেরা শিউলি, এখন চট্টগ্রাম। সারা দেশে যখন তীব্র গ্যাস সংকট, তখন ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কের এলেঙ্গায় বাস স্ট্যান্ডে সাসেক 2 প্রকল্পের পাইলিং এর কাজ করার সময় পাইপলাইন ফেটে গ্যাস বের হচ্ছে। এ কারণে এক লেনে ধীর গতিতে চলছে যানবাহন। এ নিয়ে আরো জানাতে এলেঙ্গা থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী কাউসার আহমেদ। কাউসার, দুর্ঘটনাস্থলের সবশেষ তথ্য জানাবেন এবং তার পাশাপাশি জানাবেন পাইপলাইন মেরামতে কি কি উদ্যোগ নিয়েছে কর্তৃপক্ষ। স্বর্ণায় যে আমার পেছনেই দুটি মাটি খনন যন্ত্র দিয়ে এখানে মাটি সরানোর কাজ হচ্ছে, যেখানে যে পাইপটি ফেটে গিয়েছে সেটি সর্বোচ্চ 12 ফুট নিচে। তারা প্রায় 1 ঘন্টা যাবত মাটি সরাচ্ছে। এখানে থেকে যারা রয়েছেন দায়িত্বরত তারা বলছেন যে তারা এই যে অংশটুকু ফেটে গিয়েছে সেটি তারা এই মেরামতের আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন। আর এদিকে প্রায় 1 ঘন্টা আগে এই যে একমুখী যানবাহন চলাচল করছিল সেটি এখন উভয় লেন দিয়ে চলাচল করছে, তবে ধীর গতি রয়েছে। আর এছাড়াও এখানে যারা দায়িত্বরত রয়েছেন তারা বলছেন যে এখানে ফেটে যাওয়ার কারণে প্রায় 18,000 গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে এলেঙ্গা এবং টাঙ্গাইল সদর। আর এছাড়াও প্রায় 6টি সিএনজি স্টেশনে গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে। তবে একটি বিষয় জানিয়ে রাখি, যেখানে কয়েকদিন প্রায় 2 সপ্তাহ যাবৎ রাজধানী সহ সারা দেশে যেখানে গ্যাস সংকট ছিল, সেখানে টাঙ্গাইলের কোনো অংশেই গ্যাস সংকট আছে বলে আমরা জানতে পারিনি। তবে আজকে এই ফেটে যাওয়ার পর থেকেই কিন্তু গ্যাস সংকট দেখা দিয়েছে। যারা আবাসিকে থাকেন তারা বলছেন যে রাতে তারা কিভাবে রান্না করবেন তারা কিন্তু সেটি জানেন না। কেউ মাটির চুলায় রান্নার ব্যবস্থা করছেন, আবার কেউ খাবার কিনে আনার পরিকল্পনা করছেন। আর এদিকে যারা রয়েছেন তিতাসের তারা বলছেন যে তাদের ঢাকা থেকে টিম আসতেছে, সেই টিম আসলে তারা দ্রুত সময়ের মধ্যে এই গ্যাস পাইপটি মেরামত করলে তখন গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে। আর এদিকে এই এলেঙ্গা থেকে যমুনা সেতু পর্যন্ত প্রায় 13.5 কিলোমিটার সাসেক 2 প্রকল্পের আওতায়
4 লেনে উন্নতিকরণ করা হচ্ছে, সেটি কয়েক দফা মেয়াদ বাড়িয়েও কিন্তু সেই কাজ শেষ করা যাচ্ছে না। দফায় দফায় মেয়াদ বাড়িয়ে এখন পর্যন্ত সর্বোচ্চ 50% কাজ শেষ হয়েছে, যে কারণে মানুষের প্রতিনিয়ত চরম ভোগান্তি পোহাতে হচ্ছে, দুর্ঘটনা ঘটছে, অনেক হতাহতের সংবাদও কিন্তু আমরা জানতে পারছি। আর এদিকে আমরা দেখছি যে এখানে তিতাস গ্যাসের যে কর্তৃপক্ষ রয়েছে, এছাড়াও সাসেক 2 প্রকল্পে যে মোনায়েম, সেই ঠিকাদারি প্রতিষ্ঠানের যারা কর্মকর্তা এবং যারা শ্রমিক রয়েছেন, তারাও কিন্তু সেটি তারা মেরামতের কাজ করে যাচ্ছেন। আর স্থানীয়রা বলছেন, যখন পাইপটি ফেটে গিয়ে বিকট শব্দ হয় তখন কিন্তু মানুষের মাঝে আতঙ্ক ছড়িয়ে গিয়েছিল। তারা বলছিল যে যদি একটু আগুন লেগে যায় তাহলে এই অঞ্চলতে বেশ কিছু ব্যবসা প্রতিষ্ঠান সহ আবাসিক এলাকাও ক্ষতি হতো। তো স্বর্ণা, এই ছিল আমার কাছে টাঙ্গাইল থেকে সর্বশেষ তথ্য। সহকর্মী কাউসার আহমেদ আমাদের সাথে যোগ দিয়েছিলেন টাঙ্গাইলের এলেঙ্গা থেকে। এদিকে গ্যাস সংকট সমাধানের সহযোগিতা চেয়ে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমকে চিঠি পাঠিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ নিয়ে আজ দুপুরে টেলিফোনে আলাপ করেন দুই প্রধানমন্ত্রী। দুপুরে সচিবালয়ে এক ব্রিফিংয়ে কথা জানান জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। জানান, বাংলাদেশকে সহযোগিতার আশ্বাস দিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী। সচিবালয়ে এক সংবাদ সম্মেলনের কথা জানান বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী। তিনি বলেন, ভাসমান এলএনজি টার্মিনালে দুর্ঘটনার কারণে কিছুদিন ধরে আমদানি গ্যাস সরবরাহ করা সম্ভব হচ্ছে না। মালয়েশিয়ার একটি কারিগরি বিশেষজ্ঞ দল সংকট নিরসনে কাজ করছে। আগামী সপ্তাহের শুরুতেই 280 থেকে 300 মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহের প্রত্যাশা করেন তিনি। 2 সপ্তাহের মধ্যে ক্ষতিগ্রস্ত FSRUটি পুরোপুরি সচল হতে পারে বলেও প্রত্যাশা প্রতিমন্ত্রীর। আজকে বাংলাদেশ সময় দুপুর 2টায় মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান মালয়েশিয়ার প্রধানমন্ত্রী জনাব আনোয়ার ইব্রাহিমের সাথে ফোনে কথা বলেছেন। বাংলাদেশের এই উদ্ভূত জ্বালানি সংকট মোকাবেলায় তার দেশের সহযোগিতা কামনা করেছেন। জনাব আনোয়ার ইব্রাহিম মাননীয় প্রধানমন্ত্রীকে আশ্বস্ত করেছেন তার তরফ থেকে এবং তার দেশের তরফ থেকে এই সংকট নিরসনে যা কিছু করার সুযোগ রয়েছেন তিনি দ্রুততম সময়ের মধ্যে তার টিমের সাথে কথা বলবেন, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সাথে কথা বলে মাননীয় প্রধানমন্ত্রীকে অবহিত করবেন। জ্বালানি নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত নতুন করে কোনো শিল্প কারখানায় গ্যাস সংযোগ দেওয়া হবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডক্টর জাহিদুর রহমান। জ্বালানি সংকটের জন্য আগের সরকারের সিদ্ধান্তহীনতাকে দায়ী করেন তিনি। বিস্তারিত হাসিব বিল্লার প্রতিবেদনে। বছরের পর বছর ধরে জ্বালানি সংকটে ভুগছে দেশের শিল্প খাত। কয়েক বছর ধরেই প্রায় 100 কোটি ঘনফুট গ্যাস ঘাটতি থাকায় পণ্য উৎপাদন কমেছে। কোনো রকমে টিকে আছে শিল্প কারখানাগুলো। নতুন তৈরি কারখানাগুলো গ্যাসের জন্য অপেক্ষায় বছরের পর বছর। সম্প্রতি ভাসমান এলএনজি টার্মিনাল ক্ষতিগ্রস্ত হওয়ায় তীব্র হয়েছে গ্যাস সংকট। সেখানকার কিছু উল্লেখযোগ্য জিনিস। এমন বাস্তবতায় নতুন শিল্প কারখানার জন্য দুঃসংবাদ দিল সরকার। প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান বলেছেন, জ্বালানি নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত নতুন করে আর কোনো শিল্প কারখানায় গ্যাস সংযোগ দেয়া হবে না। সমালোচনা তো করবেনই, কিন্তু আমাদের কিছু যুক্তরাষ্ট্র নতুন করে 10% শুল্ক আরোপ করার সিদ্ধান্ত নিলেও বাংলাদেশের জন্য আগের শুল্কই বহাল থাকছে বলেও জানান প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা। নতুন করে কোনো শিল্পের গ্যাস কানেকশন দেয়া হবে না। কেন হলো এটা? কেন অন্তত ফর দ্য টাইম বিং এটা করতে হয়েছে? কারণ এক্সিস্টিং গুলোতে আপনি যথেষ্ট পরিমাণ গ্যাস দিতে পারছেন না। একটা দেশের ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের জন্য এনার্জি সিকিউরিটি সবচেয়ে আগে থাকার কথা ছিল কি? ছিল না। দেশের গ্যাস তোলার চেষ্টা করা হয় নাই। এলএনজির দাম খুব ফ্লাকচুয়েট করে এবং কিছু অলিগার্ককে সুবিধা দেওয়ার জন্য করা হয়েছে। তথ্য উপদেষ্টা বলেন, জুলাই গণঅভ্যুত্থানে মারণাস্ত্র 56 SKS রাইফেল ও 7.62 গুলির ব্যবহার করেছে পুলিশ। এছাড়া মোহাম্মদ শাহাবুদ্দিনের রাষ্ট্রপতির দায়িত্ব নেয়ার আগে বা পরের অনিয়ম দুর্নীতির বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া যায় বলেও মন্তব্য করেন তিনি। টাইপ 56 রাইফেলের বুলেট কি আপনারা যে কেউ অনলাইনে সার্চ দিয়ে দেখতে পারবেন। ওটা একটা ওয়ার গ্রেড ওয়েপন। ওটা পুলিশের হাতে যাওয়ারই কথা ছিল না। পুলিশের হাতে শটগান থাকবে আর লেথাল ওয়েপন থাকবে পিস্তল, যেগুলো শর্ট রেঞ্জের। এদিকে সকালে রাজধানীর আগারগাঁওয়ে বিনিয়োগ ভবনে বিশ্ব যুব দক্ষতা দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর অর্থ পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমির বলেন, সাবেক সরকারের সময় গ্যাসের অনুসন্ধান, উত্তোলন ও পরিকল্পনা না করার কারণে সংকট তৈরি হয়েছে। যিনি শিক্ষা প্রতিষ্ঠানে নাই, যিনি কর্মে নাই, যিনি প্রশিক্ষণে নাই, এই রকম সংখ্যা হচ্ছে 40%।
তার মধ্যে যদি চিন্তা করা যায় তাহলে দেখা যাবে নারীদের ক্ষেত্রে এটি 60%। এই পরিস্থিতি কেন হচ্ছে? কারণ যে আমাদের যে শিক্ষা ব্যবস্থা, সেই শিক্ষা ব্যবস্থাকে মেরুদণ্ড না রেখে ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে। 2034 সালের মধ্যে 1 কোটি মানুষের কর্মসংস্থান সৃষ্টি করতে 60,000 কোটি টাকার তহবিল গঠন করা হয়েছে বলেও জানান অর্থ বিষয়ক উপদেষ্টা হাসিব বিল্লাহ। এখন ঢাকা। সবার আগে বাংলাদেশের স্লোগান তুলে সরকার এখন সবার আগে বিএনপি প্রতিষ্ঠায় ব্যস্ত, এমন মন্তব্য করেছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। রাজধানীর মগবাজারে সমসাময়িক ইস্যু নিয়ে সংবাদ সম্মেলনে তিনি আরো বলেন, বিএনপি তাদের 31 দফা রাষ্ট্র সংস্কারের প্রতিশ্রুতিও ভঙ্গ করেছে। নির্বাচন না দিয়ে আপনি প্রশাসক দিলেন, প্রশাসক তো ছিলই, এই যে সব সিটি কর্পোরেশনের প্রশাসক একজন ছিল, সেটাকে সরাই দিয়ে আপনি আবার দলীয় লোকজন দিলেন। আর সারা দেশে আপনি এত রাজনৈতিক দল নিবন্ধিত, পার্লামেন্টে এত দল, একটা দল খুঁজে পেলেন না, সব বিএনপি পাইলেন। সবার আগে বাংলাদেশ তো সবাইকে মিলেমিশে করি না, সবার আগে বিএনপি। আওয়ামী লীগের আমলের দলীয়করণ, দুর্নীতির মহা জমজমাট যে হাট বাজার বসাইছিল, এখন তো 5 মাসেই তো আমরা এখন সেই হাট বাজারের আলামত দেখতে পাচ্ছি। রাজধানীর মিরপুর বিশ্ববিদ্যালয় কলেজের পেছনের সীমানা দেয়াল ধসে 2 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও অন্তত 6 জন। এদের মধ্যে 4 জনের অবস্থা গুরুতর। মঙ্গলবার দুপুরে মন্দির রোড এলাকায় টিসিবির পণ্য বেচার সময় এই দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, টিসিবির পণ্য নিতে কলেজের দেয়ালের পাশে লাইনে দাঁড়িয়েছিলেন সাধারণ মানুষ। এ সময় হঠাৎ করেই কলেজের সীমানা দেয়াল ধসে পড়ে। এতে দেয়ালের নিচে চাপা পড়েন বেশ কয়েকজন। পরে হতাহতদের উদ্ধার করে পঙ্গু হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালটির পরিচালক আব্দুল কেনান জানান, এই ঘটনায় 8 জনকে হাসপাতালে নিয়ে আসা হয়। এদের মধ্যে হাসপাতালে আসার আগেই নাসিমা নামে একজন মারা যান, আরেকজন মারা যান ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। এখানে 20 জনের মতন অবস্থা খারাপ, ঢাকা মেডিকেল কলেজ নাকি মারা গেছে, আর এখানে আমার বোন নাকি স্পট ডেটে সেখানে মারা গেছে। তাহলে এই লাস্ট নিয়েও এরা কি টানাবানি লাগাই দিছে, কখন দিবে না দিবে, কার সিগনেচার কি সিগনেচার লাগবে আমি তো বুঝতেছি না। আমরা যতটুকু জানতে পারছি যে তারা নিচে অপেক্ষমান ছিল, ওই অবস্থায় ওই কলেজের ওয়ালটা ভেঙে তাদের উপরে পড়ে যায়। সেই প্রেক্ষিতে ইনজুরি হয়েছে, যেটি এখানকার অধ্যক্ষ আমাদেরকে জানান। এ নিয়ে আরও জানাতে ঘটনাস্থল মিরপুর বিশ্ববিদ্যালয় কলেজের সামনে থেকে যুক্ত হয়েছেন রাজীব হোসেন। রাজীব, কিভাবে দেয়াল ধসের ঘটনা ঘটলো আমাদেরকে জানাবেন, আর আহতদের অবস্থান নিয়ে কি বলছেন চিকিৎসকেরা? দুপুর 1:30টার দিকে প্রতিদিনকার মতো টিসিবির যে পণ্য বিক্রি হয়, সে পণ্যগুলো বিক্রি হচ্ছিল এবং গ্রাহকরা কিনছিলেন। এবং এই দেয়ালের যে পাশে অবস্থিত যে ফুটপাতটি রয়েছে, সেই ফুটপাতে যারা ক্রেতা রয়েছেন তারা কিনছিলেন পণ্যটি। এই সময় হঠাৎ করে আসলে দেয়াল ধসের ঘটনাটি ঘটে এবং দেয়ালটি তাদের শরীরের উপরে ধসে পড়ে, এতে এই হতাহতের ঘটনাটি ঘটে। আমরা এখন পর্যন্ত যে তথ্য পেয়েছি যে 2 জন নিহত হয়েছেন এবং 8 জনের মতো আহত হয়েছে, এখন পর্যন্ত যে তথ্যটি আমাদের কাছে রয়েছে। আপনি যেমনটা বলছিলেন যে আহতদের অবস্থা কি, আমরা কিছুক্ষণ আগে পঙ্গু হাসপাতালের যিনি পরিচালক রয়েছেন তার সাথে কথা বলেছিলাম। তিনি যেমনটা জানিয়েছেন যে আহতদের মধ্যে 3 থেকে 4 জনের অবস্থা গুরুতর। এদের মধ্যে একজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে, বাকি 3 জনকে অপারেশন থিয়েটারে পাঠানো হয়েছে। তাদের শরীরে অস্ত্রোপচার চলবে এবং বাকি 2-3 জনের অবস্থা স্থিতিশীল এবং প্রাথমিক চিকিৎসা দেওয়ার পরেই তাদেরকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হতে পারে বলে তিনি আমাদেরকে ধারণা দিয়েছিলেন। ইশতিয়াক, আপনাকে আরেকটি বিষয় জানিয়ে রাখি, এই দুর্ঘটনার পর কিন্তু স্থানীয় যারা রয়েছেন তারা উদ্ধার অভিযান প্রাথমিকভাবে শুরু করেন। এরপর তাদের সাথে পুলিশ এবং ফায়ার সার্ভিস এসে যোগ দেয় এবং হতাহতদের রাজধানীর পঙ্গু হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং সেখানে নেওয়ার আগেই মূলত একজন মারা যান। এছাড়া আরেকজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়, সেখানে তিনি মারা যান। তো এই দুর্ঘটনার পর এই ঘটনাস্থলে ঢাকা উত্তরের যিনি প্রশাসক রয়েছেন শফিকুল ইসলাম মিল্টন এবং এই আসনের যে এমপি রয়েছেন ব্যারিস্টার আরমান, তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তারা যেমনটা জানিয়েছেন যে ব্যারিস্টার আরমান যেটা বলেছেন যে এই দেয়ালটি ভূমিকম্প মানে বেশ কিছুদিন আগে থেকেই কিছুটা হেলে পড়েছিল এবং কলেজ কর্তৃপক্ষকে এই বিষয়টি জানানো হয়েছিল, তারা ব্যবস্থা নেননি। এবং প্রত্যক্ষদর্শীরাও কিন্তু ঠিক একই কথা বলেছেন যে ভূমিকম্পের বেশ কয়েক মাস আগে ভূমিকম্পের পর এই দেয়ালটিতে ফাটল দেখা দেয় এবং সেটি কিছুটা হেলেছিল, কিন্তু তারপরও
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নেয়নি এবং যার ফলশ্রুতিতেই এই দুর্ঘটনাটি ঘটে। এবং ঢাকা উত্তরের মেয়র শফিকুল ইসলাম মিল্টন যেটি বলেছেন যে এই ঘটনার কারণ খতিয়ে দেখা হবে এবং স্কুল কর্তৃপক্ষের সাথে কথা বলে একটি তদন্ত কমিটি গঠন করবেন বলেও তিনি আমাদেরকে জানিয়েছেন এবং যে হতাহত হয়েছে তাদেরকে সহায়তার আশ্বাসও তিনি দিয়েছেন এবং তিনি যেটা বলেছেন যে আসলে এই বিষয়টির আসলে কোনো ক্ষতিপূরণ হয় না, তবে যতটুকু সম্ভব সহযোগিতা করা যায়। তো এই মিরপুর মডেল থানার ওসির সাথে আমার কথা হয়েছে, তিনি যেমনটা বলেছেন যে দুর্ঘটনার কারণ খতিয়ে দেখে তিনি পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেবেন। তো এই ছিল রাজধানীর মিরপুর বিশ্ববিদ্যালয় কলেজের থেকে আমার কাছে সবশেষ ইশতিয়াক। মিরপুর বিশ্ববিদ্যালয় কলেজের সামনে থেকে টিসির পণ্য নেওয়ার সময় 2 জন নিহত ও 4 জন আহত হয়ে দেয়াল ধসে, সেই বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন রাজীব হোসেন। এবার থাকছে ভিন্ন প্রসঙ্গ। দক্ষিণ আফ্রিকায় সুপার শপে অগ্নিকাণ্ডে মৃত 6 বাংলাদেশের মধ্যে 3 জনই নারায়ণগঞ্জের আলী টেক ইউনিয়নের ক্রেকারচর গ্রামের বাসিন্দা। প্রবাসীদের মৃত্যুর খবরে গ্রাম জুড়ে নেমে এসেছে শোকের ছায়া, স্বজনদের কান্নায় ভারী হয়ে উঠছে পরিবেশ। ইমরান আলী প্রতিবেদনে বিস্তারিত। নারায়ণগঞ্জ সদর উপজেলার আলীটেক ইউনিয়নের ক্রোকেরচর গ্রাম, স্বজন হারানোর বেদনায় স্তব্ধ পুরো এলাকা। দক্ষিণ আফ্রিকার অগ্নিকাণ্ডে নিহত 6 জনের মধ্যে এই গ্রামেরই 3 জন, ফাহিম, আপন আহমেদ ও নূর মোহাম্মদ। প্রিয়জন হারানোর খবর পাওয়ার পর থেকেই কান্নায় ভেঙে পড়েছেন পরিবারের সদস্যরা। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে গ্রামের পরিবেশ। পাশের দোকানদার এরা অনেক চেষ্টা করছে, তালা তোলা ভাঙছিল কিন্তু বের হইতে পারেনি। যে রুমটা বের হইব এই রুম দিয়ে আগুন, ওই গ্যাসের বিস্ফোরণ ফুটতেছে একটার পর একটা, তো হেরার বের হইতে পারে না। একজন বাইর করছে, ওইটা 40% পুরা থাকা, আর বাকিটা বাইরেছে লাশ হয়। আর বাকিগুলি এখনো লাশ খবর এখন আমরা দিতে পারে নাকি, আমরা বলতে পারি না এখনো। দক্ষিণ আফ্রিকার কুইন্সটাউনে আলীটেক ইউনিয়ন পরিষদের সদস্য রওশন মেম্বারের ভাই রতনের ব্যবসা প্রতিষ্ঠানে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত 6 জন নিহত হন। স্থানীয়রা জানান, সোমবার রাতের প্রথম প্রহরে এ ঘটনা ঘটে। নিহতদের মধ্যে নারায়ণগঞ্জের আলীটেক ইউনিয়নের ক্রোকেরচরের ফাহিম, আপন আহমেদ, নূর মোহাম্মদ, তৈলখিরার চরের ফয়সাল, ফতুল্লার বক্তাবলী ইউনিয়নের কানাইনগরের শাহিন এবং মুন্সিগঞ্জের মীরকাদিম পৌরসভার কালিন্দিপাড়ার রাজীব রয়েছেন। কালকে পোলার লগে কথা কইছি, পোলার এমন বড় বড় দাড়ি, বাসক তো নামাজ পড়ে, আবার তাহাজ্জুদ নামাজ পড়ে। ও আল্লাহ গো আল্লাহ, ওরে আল্লাহ, বয়স মনে 18-19 হইব। অগ্নিকাণ্ডের ঘটনায় নিহতের পরিবার, প্রবাসী বাংলাদেশি কমিউনিটি ও স্থানীয়দের মধ্যে নেমে এসেছে শোকের ছায়া। স্বজনদের দাবি, দ্রুত মরদেহ দেশে ফিরিয়ে আনা। ওভারসিজের ক্ষেত্রে তো আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় দপ্তরগুলো করে, সেগুলো তো তারা করবেই। আর আমাদের এইখানে যেটা বিষয়গুলো আছে, তাদের ক্ষতিপূরণের বিষয়ে আমাদের যে সরকারের যে ইগুলো আছে, সংস্থাগুলো আছে, তাদের সাথে যোগাযোগ করা থেকে শুরু করে অন্যান্য যে কার্যক্রমগুলো আমাদের করার প্রয়োজন পড়বে আইন অনুযায়ী, সেগুলো আমরা করব। অগ্নিকাণ্ডের কারণ তদন্ত শেষে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে বিস্তারিত জানা যাবে বলে জানিয়েছেন প্রশাসন। দক্ষিণ আফ্রিকায় 6 বাংলাদেশের মৃত্যু ঘটনায় এখন স্বজনদের অপেক্ষা প্রিয়জনের মরদেহ দেশে ফেরার। ইমরান আলী সজীব, এখন নারায়ণগঞ্জ। রাষ্ট্রপতি নির্বাচনের দিনক্ষণ এখনও চূড়ান্ত হয়নি। ইতিমধ্যে ভোটার তালিকার জন্য জাতীয় সংসদ কার্যালয়কে চিঠি দিয়েছে ইসি। ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সাথে বৈঠক শেষে সিইসি জানান, সরকার যখনই চাইবে নির্বাচন আয়োজনের প্রস্তুত ইসি। একই সাথে সাতক্ষীরা 4 আসনের এমপির বিষয়ে সংসদ সচিবালয় রেফার করলে ব্যবস্থা নেবে কমিশন। বিস্তারিত মিয়া আমিরুলের প্রতিবেদনে। রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে নির্বাচন কমিশনের এই তৎপরতা। রেওয়াজ অনুযায়ী মঙ্গলবার সংসদের ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সাথে বৈঠকে বসে কমিশন। সিইসি এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বে যোগ দেন অন্যান্য কমিশনাররাও। সংবিধানের 123(2) অনুচ্ছেদ অনুসারে রাষ্ট্রপতি পদত্যাগের পরবর্তী 90 দিনের মধ্যে নির্বাচন করার সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে। সেক্ষেত্রে 24 অক্টোবরের মধ্যে নির্বাচন করতে হবে। যদিও এর আগেই সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে নিয়মিত সংসদ অধিবেশনের মধ্য দিয়ে এটি চূড়ান্তের কথা রয়েছে। রাষ্ট্রপতি নির্বাচন আইন 1991 অনুসারে নির্বাচনের গুরুদায়িত্ব ভার ইসির উপর, যেখানে রিটার্নিং অফিসার হিসেবে দায়িত্ব প্রধান নির্বাচন কমিশনারের। ভারপ্রাপ্ত স্পিকারের সাথে ইসির বৈঠকে ভোটার তালিকা প্রস্তুত সহ আনুষঙ্গিক বিষয়ে আলোচনা হয়। বৈঠক শেষে সিইসি জানান, রাষ্ট্রপতি নির্বাচনের দিনক্ষণ এখনও চূড়ান্ত হয়নি।
ভোটার তালিকা প্রস্তুতের বিষয়ে সংসদ কার্যালয়কে চিঠি দেওয়া হয়েছে। রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে আমরা আলোচনা করেছি, প্রাথমিক আলোচনা হয়েছে। দিনক্ষণ এখনো ঠিক হয় নাই, আপনারা এটা যথাসময়ে জানতে পারবেন। সূর্য উঠলে আপনারা সবাই দেখতে পাবেন। রাষ্ট্রপতি নির্বাচন ইসির দায়িত্ব উল্লেখ করে সিসি বলেন, সরকার যখনই চাইবে প্রস্তুত থাকবে কমিশন। আমরা বলেছি আমরা প্রস্তুত, আমরা বলেছি যে কোনো সময় রাষ্ট্রপতি নির্বাচনের জন্য প্রস্তুতি আমরা নিয়ে রেখেছি, কারণ আমাদের আবার স্থানীয় সরকার নির্বাচনের একটা বিশেষ প্রস্তুতির ব্যাপার আছে, কারণ আমাদের ওদিকেও ব্যস্ততা আছে, সুতরাং এটা আমরা করে ফেলবো, এটার জন্য আমরা প্রস্তুত আছি। বৈঠকে সাতক্ষীরা 4 আসনের সংসদ সদস্যের বিষয়ে আলোচনা হয়নি, তবে সংসদ সচিবালয় রেফার করলে কমিশন ব্যবস্থা নেবে। সাতক্ষীরার বিষয়টি আলোচনার বিষয়বস্তু ছিল না, আমরা শুধুমাত্র প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে আলোচনা করার জন্য এসেছিলাম। আইন অনুযায়ী যেটা পরামর্শ করা লাগে ওইটা সাতক্ষীরা নিয়ে কোনো আলোচনা হয়নি। মিয়া আমিরুল, এখন, ঢাকা। দেশের সাংবিধানিক ধারাবাহিকতা বজায় রাখতে দায়িত্ব নিয়ে বঙ্গভবনে প্রথম অফিস করেছেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজউদ্দিন আহমেদ। এ সময় তাকে গার্ড অফ অনার দেওয়া হয়। দিনের শুরুতে বিভিন্ন প্রশাসনিক কার্যক্রমে অংশ নেওয়ার পাশাপাশি সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন তিনি। বিস্তারিত প্রতিবেদনে। দায়িত্ব গ্রহণের পর প্রথম কর্মদিবসে মঙ্গলবার সকালে বঙ্গভবনে আসেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজউদ্দিন আহমেদ। এ সময় পিজিআরের একটি অশ্বারোহী দল তাকে বরণ করে নেন। অভ্যর্থনা জানিয়ে দলটি বঙ্গভবনের মূল ফটক থেকে ভেতরে নিয়ে যান। সেখানে গার্ড অফ অনার গ্রহণ করেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজউদ্দিন আহমেদ। সেনাবাহিনীর একটি চৌকস দল গার্ড অফ অনার প্রদান করেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে। পরে তাকে ফুল দিয়ে বরণ করেন বঙ্গভবনের কর্মকর্তারা। রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক কার্যালয়ে দিনের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করেন তিনি। প্রথম দিনেই নিয়মিত প্রশাসনিক কার্যক্রমে অংশ নেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি। বঙ্গভবনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বিভিন্ন প্রশাসনিক ও সাংবিধানিক বিষয় নিয়ে মতবিনিময় করেন। রাষ্ট্রপতির দফতরে চলমান কার্যক্রম সম্পর্কে প্রয়োজনীয় ব্রিফিং গ্রহণ করেন তিনি। প্রথম কর্মদিবসে প্রয়োজনীয় দাপ্তরিক নথিতেও স্বাক্ষর করেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি। সংশ্লিষ্টরা বলছে, সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতির দায়িত্ব ও কার্যক্রমে যেন কোনো ধরনের ব্যাঘাত না ঘটে, সে লক্ষ্যেই স্বাভাবিক নিয়মে পরিচালিত হচ্ছে বঙ্গভবনের কার্যক্রম। আরিফ হোসেন, এখন, ঢাকা। দেশীয় প্রযুক্তির ভেন্টিলেটর ও হাই ফ্লো অক্সিজেন মেশিন উৎপাদনকারীদের সহযোগিতার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সভায় এই আশ্বাস দেন সরকার প্রধান। প্রধানমন্ত্রীর সামনে এসব যন্ত্রের কার্যকারিতা, সম্ভাবনা ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন সংশ্লিষ্টরা। আর প্রধানমন্ত্রী যন্ত্র দুটিকে ব্যবহার উপযোগী ও বাজারজাত করতে সহযোগিতার আশ্বাস দেন। প্রধানমন্ত্রী বলেন, স্বাস্থ্যসেবায় আধুনিক প্রযুক্তির বিকাশে সরকার গবেষণা ও উদ্ভাবনকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। বিশেষজ্ঞরা বলেন, দেশীয় প্রযুক্তিতে চিকিৎসা যন্ত্র উৎপাদন ও ব্যবহার শুরু হলে বিদেশি প্রযুক্তির উপর নির্ভরতা কমবে, যা স্বাস্থ্যসেবাকে আরও সাশ্রয়ী করতে ভূমিকা রাখবে। 3 দশকেও পূর্বাচল নতুন শহর প্রকল্পের কাঙ্ক্ষিত উন্নয়ন হয়নি। নাগরিক সুবিধা না থাকায় বাড়ি নির্মাণের আগ্রহ হারাচ্ছেন প্লট মালিকরা। 21,000 প্লট হস্তান্তরের বিপরীতে গড়ে উঠেছে মাত্র 3 শতাধিক বাড়ি বা স্থাপনা। সম্প্রতি ঢাকা উত্তর সিটির আওতাভুক্ত করা হয় পূর্বাচলকে। প্রশাসক জানালেন, এরই মধ্যে নাগরিক সুবিধা নিশ্চিতে প্রাথমিক প্রস্তুতি শুরু হয়েছে। তবে নগর পরিকল্পনাবিদরা মনে করছেন, কাগজে কলমে সীমানা বদল হলেও মাঠ পর্যায়ের বাস্তবতায় বিকেন্দ্রীকরণের মূল উদ্দেশ্য সফল না হওয়ার শঙ্কা তৈরি হয়েছে। বিস্তারিত থাকছে মেহরিন অ্যানির প্রতিবেদনে। 31 বছরে হস্তান্তর হয়েছে 21,000 প্লট, অথচ নির্মাণ কাজ শুরু হয়েছে মাত্র 3 শতাধিক প্লটের। রাজধানীর উপর জনসংখ্যার বাড়তি চাপ কমাতে এবং একটি আধুনিক পরিকল্পিত নগরীর লক্ষ্যে 6,150 একর জমির উপর 1995 সালে কাজ শুরু হয় পূর্বাচল নতুন শহর প্রকল্পের। প্রায় 8,000 কোটি টাকার এই প্রকল্প শেষ হওয়ার কথা ছিল 2013 সালে, কিন্তু এখনও এই প্রকল্পের কাজ করতে পারেনি রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুক। কথা হলো প্লট মালিক জহিরুল ইসলামের সঙ্গে। 2009 সালে পূর্বাচলে প্লট বরাদ্দ পেলেও কাজ শুরু করেন 2025 সালে। নাগরিক সুবিধা না থাকায় আগ্রহ পাননি বাড়ি নির্মাণের। প্রশ্ন ছিল, এখন কি তবে নাগরিক সুবিধা মিলেছে? নাগরিক যে সুবিধাগুলো থাকার কথা ছিল
রাজুক বলছিল এগুলো হবে, যেমন শিক্ষা প্রতিষ্ঠান, সড়ক বাতি, তারপর সেফটি সিকিউরিটি, এইসবের অভাবে আমি শুরু করতে পারি নাই। তো আমাদের প্ল্যান পাস করানোর সময় আমাদের এখানে মেয়াদ দেওয়া ছিল 3 বছর। তো আমি এখন বাধ্য হয়েই আবার শুরু করে দিয়েছি এইসব সুবিধা ছাড়াও। আরেকজন প্লট মালিক শাহজান মিয়াও জানালেন তার কথা। 2014 সালে প্লট বরাদ্দ পেয়েও এখনও পড়ে আছে তার জায়গা। রাজুকের জটিলতার কারণে লেন্দি হচ্ছে, নাগরিক সুবিধা আমরা পাচ্ছি না, যেমন পানি, বিদ্যুৎ আছে কিন্তু রোড লাইট নাই এবং নিরাপত্তা নাই। পরিকল্পনা অনুযায়ী পূর্বাঞ্চলের 30টি সেক্টরের আবাসিক প্লটের বেশিরভাগেরই নেই সীমানা প্রাচীর। অব্যবহৃত জায়গাগুলো কাজে লাগিয়ে অনেক মালিক বা স্থানীয় কৃষকদের দেখা যায় চাষাবাদ করতে। এছাড়া বহিরাগতদের অবাধ চলাচল এবং রাজুকের অভ্যন্তরীণ আমলাতান্ত্রিক জটিলতায় মালিকরা প্রতিনিয়ত হয়রানির শিকার হচ্ছেন। এখানে হলো গ্যাসের সমস্যা, বাজারের সমস্যা, যাতায়াতের গাড়ির সমস্যা। আজ আবার 4 বছর বাড়ি করছি, কিন্তু এখনো স্কুল কলেজের কোনো খবরই নাই। এই যে অবস্থা তারা কেউ দেখাও না। আমরা মনে হচ্ছে যে পূর্বাঞ্চল নতুন শহরে আছি, কিন্তু না, আমরা এখন একটা গ্রামের পরিবেশে আছি। তবে সম্প্রতি নিকারের বৈঠকে পূর্বাঞ্চলকে নারায়ণগঞ্জ ও গাজীপুর জেলার আওতা থেকে ঢাকা উত্তর সিটির আওতাভুক্ত করা হয়েছে। এতে পড়ে থাকা খালি প্লটে বাড়ি নির্মাণে অচলাবস্থা কেটে যাবার পথ কি তাহলে তৈরি হলো? ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক জানালেন, এরই মধ্যে নাগরিক সুবিধা নিশ্চিতে ইতোমধ্যে রাজুকের সাথে সমন্বয় করে প্রাথমিক রূপরেখা ও প্রস্তুতি শুরু করেছে তারা। আমরা রাজুক সহ বসে একটা সিদ্ধান্ত নিয়ে অপারেশনে চলে যাব। সেখানে আমাদের প্রশাসনিক ভবন থাকবে, জোনাল অফিস থাকবে। যখন কাজগুলো শুরু হয়ে যাবে তখন যারা এখানে প্লট মালিকরা যারা আছেন তারা নিজ উদ্যোগেই দেখবেন সেখানে কাজ শুরু করে দিবে। হয়তোবা তারা রাজুকের কাছে আবেদন করে একটা সময়সীমা নির্ধারণ করতে পারে। প্রশাসনিক জটিলতা দূর করতে এবং পূর্বাঞ্চল নতুন শহরকে বাসযোগ্য করতেই নতুন প্রকল্প হাতে নেওয়া হয়েছে বলে জানান রাজুকের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোহাম্মদ রিয়াজুল ইসলাম। তবে কবে থেকে এই প্রকল্প শুরু হবে সে প্রশ্ন এড়িয়ে গেলেও প্রয়োজনীয় সকল ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান তিনি। এটাকে যাতে বাসযোগ্য করা যায় অতি দ্রুত, শুধু এটা না, আমরা ঝিলমিল সহ আমরা কিছু কার্যক্রম হাতে নিয়েছি। যারা প্লট বরাদ্দ গ্রহীতা, বিভিন্ন প্রতিষ্ঠানের বা ব্যক্তিগত, তাদের সঙ্গে আমরা মত বিনিময় করতেছি, তারা কেন যাচ্ছে না, তারা যেগুলো চায় এবং তাদের যাতে দ্রুত ফাইলগুলো নিষ্পত্তি হয় সেই ব্যাপারে একদম সিরিয়াস ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে। তবে নগর পরিকল্পনাবিদরা মনে করেন, কাগজে কলমে সীমানা বদল হলেও মাঠ পর্যায়ের বাস্তবতায় বিকেন্দ্রীকরণের মূল উদ্দেশ্যটি এখানে পুরোপুরি বিফল হওয়ার ঝুঁকিতে পড়েছে। এটা কিন্তু সরকারের যে বিকেন্দ্রীকরণের ধারণা সেটার বিপরীত পথে আমরা হাঁটছি। তাহলে ঢাকা আরও বড় হচ্ছে, ঢাকার প্রভাব আরও বড় হবে, ঢাকামুখিতা আরও বাড়বে। বরঞ্চ এটাকে আলাদা সিটি কর্পোরেশন কিংবা নারায়ণগঞ্জের সাথেও যদি নেওয়া হতো তাহলে কিন্তু ঢাকামুখিতা আর কমতো। সঠিক পরিকল্পনা, উন্নয়ন নিয়ন্ত্রণ এবং আইনের শাসন নিশ্চিত হলেই পূর্বাঞ্চল বাসযোগ্য নগর হিসেবে গড়ে উঠবে বলে মত তাদের। নারায়ণগঞ্জ এবং গাজীপুরের প্রশাসনিক জটলা থেকে মুক্ত হয়ে পূর্বাঞ্চল এখন পুরোপুরি ঢাকার অংশ। যে পূর্বাঞ্চলকে ঘিরে নাগরিকরা একটি আধুনিক স্বপ্নের নগরীর প্রত্যাশা করেছিলেন, 3 দশক ধরে তা আটকে ছিল 3 জেলার প্রশাসনিক গোলকধাঁধায়। তবে ঢাকা সীমানার সাথে যুক্ত হয়ে সেই জটলা এখন কেটেছে। তবে এখন মূল চ্যালেঞ্জ রাজুকের কাগজে কলমের মাস্টার প্ল্যান আর ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের নাগরিক সেবার মধ্যে সমন্বয় কতটা দ্রুত বাস্তবায়িত হয়। পানি, গ্যাস আর নিরাপত্তার মতো মৌলিক চাহিদাগুলো যদি আগামী দিনগুলোতে নিশ্চিত করা না যায় তবে এই নতুন শহর পুরোটাই শুধুই প্লটের এক বিশাল মরুভূমি হয়েই থেকে যাবে। মেহেরিন অ্যানি, এখন, ঢাকা। শক্তিশালী 7.1 মাত্রার ভূমিকম্পে কাঁপল জাপানের কুমামোতো প্রদেশ। তীব্র কম্পন আর প্রায় 60টি আফটার শকের পর ধসে গেছে ব্রিজ, মন্দির, আবাসিক ভবন, শপিং মল। এর মধ্যে কুমামোতো প্রদেশের সবচেয়ে বড় শপিং মলের 2য় তলা ধসে পড়ায় আটকা পড়েছেন বহু মানুষ। মলের অন্তত 20 থেকে 30 জন কর্মীর সন্ধান পাওয়া যাচ্ছে না। রাজধানী টোকিওর হানেদা বিমানবন্দরে বাতিল ও বিলম্বিত হচ্ছে ফ্লাইট। জারি আছে সুনামির সতর্কতাও। সতীর্থ কর্মকার জানাবেন বিস্তারিত। দেখে বোঝার উপায় নেই এই জায়গায় কিছুক্ষণ আগেও ছিল মানুষের সড়ক পদচারণা। জাপানের কুমামোতো প্রদেশের সবচেয়ে জনপ্রিয় শপিং মল এটি। 7.1 মাত্রার শক্তিশালী ভূমিকম্পে ধসে গেছে মলের 2য় তলা। আটকা পড়েছেন মলের কর্মীসহ বহু মানুষ। ভূমিকম্প, ভবন ধস, অগ্নিকাণ্ড, রাতারাতি ধ্বংসস্তূপের নগরীতে পরিণত হয়েছে দক্ষিণাঞ্চলীয় প্রদেশটির প্রধান দ্বীপ কিউশু এবং এর আশেপাশের এলাকা।
স্থানীয় সময় মঙ্গলবার দুপুরে আঘাত হানে 7.1 মাত্রার শক্তিশালী এই ভূমিকম্প। কুমামোতো সিটির ঠিক দক্ষিণে অবস্থিত উকি সিটিতে ছিল ভূমিকম্পের কেন্দ্র। ভূপৃষ্ঠ থেকে গভীরতা 10 কিলোমিটার। এর পরপরই কুমামোতো ছাড়াও নাগাসাকি, কাগোশিমা, ফুফুওকা, সাগা, ওইতা এবং মিয়াজাকি প্রিফেকচারে ভূমিকম্পের সতর্কতা জারি করা হয়েছে। জারি আছে সুনামি সতর্কতাও। ভূমিকম্পটি আঘাত হানার পর 60টির বেশি আফটারশক অনুভূত হয়েছে। ধসে গেছে শপিং মল, ব্রিজ, মন্দির ও আবাসিক ভবন। বিদ্যুৎহীন হয়ে পড়েছেন 40,000-এরও বেশি পরিবার। বুলেট ট্রেন সহ সব ধরনের রেল সেবা স্থগিত করেছে কিউশু প্রশাসন। সড়কে বন্ধ আছে যান চলাচল। রাজধানী টোকিওর হানেদা বিমানবন্দরে বাতিল ও বিলম্বিত হচ্ছে ফ্লাইট। উপকূলীয় অঞ্চলে ভূমিকম্পের পর 1 মিটার বা 3 ফুট পর্যন্ত উঁচু ঢেউয়ের সুনামি সতর্কতা জারি হয়েছে। হতাহতের সংখ্যা এখনো জানাতে পারেনি সরকার। উদ্ধার তৎপরতায় যোগ দিয়েছে 3,500-এরও বেশি কর্মী। কুমামোতো শপিং মল এবং এর আশেপাশের এলাকাকে সবচেয়ে ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়েছে। আপাতত উদ্ধার অভিযান ও দুর্যোগ মোকাবিলায় সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব। থাকছে টাইগারদের খবর। ওয়ানডে অধিনায়কের পদ হারাতে যাচ্ছেন মেহেদী হাসান মিরাজ। অ্যাওয়ে সিরিজগুলোতে প্রত্যাশিত ফল না পাওয়ায় নতুন নেতৃত্ব খুঁজছে বিসিবি। আগামীকালের বোর্ড সভা শেষে আসতে পারে চূড়ান্ত সিদ্ধান্ত, যদিও সবই নির্ভর করছে বোর্ড সভাপতি তামিম ইকবালের সিদ্ধান্তের ওপর। জুবাইর আহমেদের প্রতিবেদনে বিস্তারিত। সত্যিই কি অধিনায়ক বদল হচ্ছে বাংলাদেশ ক্রিকেটে? ওয়ানডে ক্রিকেটে মেহেদী হাসান মিরাজ অধ্যায়টাও একেবারেই শেষের কাছাকাছি। ক্রিকেট বোর্ডের ভেতরের খবর, আগামীকালের বোর্ড মিটিং থেকেই আসতে পারে অধিনায়ক বদলের চূড়ান্ত সিদ্ধান্ত। এরই মাঝে ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকবাস উল্লেখ করেছে মেহেদী হাসান মিরাজের পরিবর্তে লিটন দাসের হাতে ওয়ানডে অধিনায়কত্বের ব্যাটন তুলে দিতে চায় বিসিবি। বিসিবির একাধিক সূত্রের কাছে এমন গুঞ্জন নিয়ে জানার চেষ্টা করেছে এখন টিভি। ভিন্ন ভিন্ন সূত্র থেকে পাওয়া একাধিক তথ্য অনুযায়ী অধিনায়ক বদলের সিদ্ধান্ত অনেকটাই চূড়ান্ত, যদিও ক্রিকেট অপারেশনসের প্রধান হিসেবে বোর্ড সভাপতি তামিম ইকবালই নেবেন চূড়ান্ত সিদ্ধান্ত। আর সেই তথ্য আসতে পারে আগামীকালের বোর্ড সভা থেকে। 2027 বিশ্বকাপের আগে নতুন অধিনায়ককে পর্যাপ্ত সময় দিতে কিছুটা আগেভাগেই অধিনায়ক বদলের কাজ শেষ করতে চায় বিসিবি। ক্রিকবাজের খবর অনুযায়ী শুরুতে নাজমুল হোসেন শান্তকেই অধিনায়ক হিসেবে বিবেচনা করা হয়েছিল, যদিও পরবর্তীতে টি-20 অধিনায়ক লিটন দাসকেই ওয়ানডে দলের জন্য পছন্দ করা হয়েছে। এর মাধ্যমে সাদা বল এবং লাল বলের জন্য আলাদা আলাদা অধিনায়ক পাচ্ছে টাইগার ক্রিকেট। 2025 সালের জুনে ওয়ানডে অধিনায়ক হয়েছিলেন মেহেদী হাসান মিরাজ। ঘরের মাঠে একাধিক সিরিজ জিতলেও দেশের বাইরে মিরাজের অধিনায়কত্ব ছিল একেবারেই গড়পড়তা। তার অধীনে 13 ম্যাচ থেকে মাত্র 2 জয় পেয়েছে বাংলাদেশ, সঙ্গে পারফরমেন্স ছিল পড়তির দিকে। 2027 সালে আফ্রিকার মাটিতে বিশ্বকাপ বিবেচনায় তাই অধিনায়ক বদলের সিদ্ধান্তে আসতে যাচ্ছে বিসিবি। জুবাইর আহমেদ, এখন, ঢাকা। এই ছিল এখন সন্ধ্যায়। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekon.tv। এছাড়া ফেসবুকে দেখা যাচ্ছে facebook.com/tv.ekon। ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekontv-তে।